আজকের এই গল্পে যৌনতার উল্লেখ আছে, তাই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই শোনার জন্য তৈরি হয়ে নিন। তখন হেমন্তের সোনালি ডানায় ভর করে শীত নেমে এসেছে চাপাইডাঙ্গা নামের এই ছোট্ট গ্রামটার বুকে। এই সময় গ্রামটাকে ভারী সুন্দর দেখতে লাগে। কুয়াশা কন্যারাও নির্জন বন, মাঠ আর নদীর কূল জুড়ে ছাউনি ফেলেছে। সারি সারি খেজুর গাছে ঝুলতে থাকা রসের ভাঁড়, সকাল হতে সন্ধ্যা পর্যন্ত রসের ভাঁড়ে মৌমাছিদের নৃত্য, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুর নয়নাভিরাম দৃশ্য, এ যেন সাক্ষাৎ স্বর্গ। সন্ধ্যার পর গ্রামের ঘরে ঘরে পিঠে বানানোর উৎসব। চিতই পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, নকশি পিঠা, তেলে পিঠা, আরও কত নাকি। তবে এরই মাঝে গ্রামের অল্প বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিছু মানুষ নিয়মিত চাপাইডাঙ্গার দক্ষিণ পাড়ায় বটগাছটার নিচে নরহরিদার চায়ের দোকানে আড্ডাটা দিতে ভোলে না। বিভিন্ন ধরনের আলাপ আলোচনায় মত্ত হয়ে ওঠে সকলেই। তবে এই আড্ডার বিশেষত্ব হলো এই যে এখানে 50 ঊর্ধ্ব বয়সী ননীগোপাল সাঁতরা নামের এক বৃদ্ধ মাঝে মধ্যেই পিলে চমকানো আর ভয়াবহ কাণ্ডের কিছু কথা বলে আড্ডার সকলকে একেবারে তাক লাগিয়ে দেয়। তাই আড্ডার ভেতর থেকে অবনী নামের বছর 25 বয়সী একটি ছেলে বলে উঠল, জ্যাঠা, আজ একখান পিলে চমকানো ভূতের গল্প কদি। আজ না রে, অন্যদিন। সর্দি বুকে বৈশা কথা কাওয়ার জো হারায় ফেলাইছি। বুড়ি গৌরাঙ্গ বদ্যির কাছে গিয়া ওষুধ খাইছি। কাশি না সারা অব্দি বেশি কথা কম যাইব না। ওরে নরহরি, আরেক কাপ গরম গরম চা দে দিনি। জ্যাঠার কথায় নিরাশ হয়ে অবনী আর তার সাঙ্গপাঙ্গরা মন মরা হয়ে একটুখানি বেঁকে বসল। এমনই সময় নরহরিদার চায়ের দোকানের দরজার সামনে একটা অচেনা ছেলে হঠাৎ বলে উঠল, আপনাদের আড্ডায় যোগ দিয়ে একটা গল্প শোনাতে পারি কি? সকলেই অবাক দৃষ্টিতে দরজার দিকে তাকালো। এসব পাড়া গাঁ অঞ্চলে মানুষ সবাই সবাইকে মোটামুটি চেনে, এমনকি পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনদেরও কেউ আর চিনতে বাকি রাখে না। অথচ দোকানে উপস্থিত সকলেই এই ছেলেটিকে কোনোদিনই এ গ্রামে কখনো দেখেনি। ফর্সা গায়ের রং, খুব লম্বাও নয় আবার খুব বেটেও নয়, মাঝারি গড়নের একটা চেহারা। মাথার ঘন কালো চুল সযত্নে আঁচড়ে একদিকে পেতে রাখা হয়েছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, বোধহয় দিন 4-5 আগেই শেভিং করা হয়েছিল। পরনে সাদা রঙের একটা কুর্তা, তার উপর হাফ হাতা সোয়েটার, গলায় একটা ব্রাউন কালারের মাফলার। ছেলেটি ঢুলু ঢুলু নয়নে দরজার সামনে দাঁড়িয়ে দোকানের মানুষগুলোকে দেখছে। তার চোখে একটা অদ্ভুত নেশা, একটা ঘুম ঘুম ভাব, যেন এক্ষুনি ঘুমিয়ে পড়বে। হঠাৎ ছেলেটির আগমনে ভেতরে উপস্থিত সকলের মনেই নানান ধরনের প্রশ্নেরা ঘুরপাক খেতে লাগল। দলের ভেতর থেকে তখন দিলীপ পোদ্দার বললেন, কে বাবা তুমি? কোথা থেকে আসছো? তোমাকে তো এ গায়ে কখনো দেখিনি বাপু। আসলে আমি পাশের গা ওই তিলোত্তমায় যাব, আমার পিসিমার বাড়ি। পথে কোনো গাড়ি ঘোড়া পেলাম না, তাই চাপাইডাঙ্গা স্টেশনে নেমে পায়ে হেঁটে এগিয়ে চলেছি। দুপুরের পর আর কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম একটু জলযোগ করে নেওয়া যাক। দোকানটা চোখে পড়তেই ভেতরে ঢুকতে গিয়ে বুঝলাম এখানে গল্পে গল্পে আড্ডাটা বেশ ভালোই জমেছে, তাই ভাবলাম একটু সঙ্গ দেওয়া যাক। তবে যদি কিছু মনে না করেন। দাদু নিশ্চয়ই, আসো আসো বাবা, ভেতরে আসো, ভেতরে এসে বসো। আরে আর এই পোলাগুলারে গল্প শোনানোর ভাতটা না হয় আজকে তুমিই নাও। কই রে নরহরি,
অলিগা চা পানির ব্যবস্থা কর। ছেলেটি এগিয়ে এসে হাসি মুখে মাটিতে পেতে রাখা প্রকাণ্ড পাটের তৈরি চটের ওপর জড়সড় হয়ে বসল। আপনার নাম? আমার নাম দ্বীপ, চিতলডাঙ্গা গায়ে আমার পৈতৃক বাড়ি। দুই একটা কথোপকথনের মধ্যে একসময় নরহরিদা চা আর বিস্কিট পরিবেশন করে গেল। গরম চায়ে চুমুক দিতে দিতে ছেলেটি বলল, আপনারা ভূত প্রেত নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসেন, তাই না? একদম। শুনলে কেমন যেন একটা ভয়ও হয়, আবার সেই ভয়টা মনের ভেতর অন্যরকম আনন্দ দেয়। তা যা বলেছেন, তবে যে ঘটনাটার কথা আমি বলতে চাইছি সেটা বোধহয় ভুতুড়ে কাণ্ডর চেয়েও অনেক বেশি ভয়াবহ। যদি আপত্তি না থাকে তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়, আপনি শুরু করুন। গরম গরম চায়ের পেয়ালায় 2-3 বার চুমুক দিয়ে ঢুলু ঢুলু চোখে সকলের দিকে দৃষ্টিপাত করে ছেলেটি বলতে আরম্ভ করল। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন ভয়ের গল্পে আপনাকে স্বাগত জানাই। শুধুমাত্র আপনাদের বিনোদনের স্বার্থে রোমাঞ্চকর কিছু গল্পগুচ্ছের ঝুলি নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। তবে গল্প শুরু করার আগে কয়েকটি বিশেষ কথা। আমাদের পরিবেশনার এই গল্পগুলি সম্পূর্ণরূপে লেখক এবং লেখিকাদের কল্পনাপ্রসূত। বাস্তবে এই গল্পের সঙ্গে কোথাও কোনো মিল নেই। গল্পের মধ্যে বিভিন্ন ধরনের ভয়াবহ মুহূর্তর অনুভূতি সৃষ্টি করার জন্য লেখক এবং লেখিকারা নানান ধরনের ভৌতিক এবং অলৌকিক বিষয়বস্তুর উল্লেখ করে থাকেন। তবে সেগুলো শুধুমাত্র গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্য। তাই আশা রাখছি শ্রোতা বন্ধুরা শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গল্পগুলি গ্রহণ করবেন। আজ আপনি শুনতে চলেছেন ইউটিউবে বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক অমিয় নস্করের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী চাপাইডাঙ্গার চায়ের আসর। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্প পাঠে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে থাকছে দেবিকা, সুপমা, সাগর নীল এবং কুহু। শুরু হচ্ছে চাপাইডাঙ্গার চায়ের আসর। ঘটনাটা সন্দীপ নামের এক হতভাগা ছেলেকে নিয়ে। তবে এটি নিছক গল্প বলে মনে করলে আপনাদের ভুল হবে। আসলে এটা তার জীবনের এক এমন করুণ কাহিনী যা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠাটা ভারী কঠিন। তাহলে চলুন গোড়া থেকেই বলি। ঘটনাটা ঘটে গেছে বেশি দিন হয়নি, এই গত বছর শীতকালেরই ঠিক এমনই একটা সময়। রাত্রি তখন বেশ গভীর, ঘড়িতে প্রায় 1:30 বাজতে চলেছে। সমগ্র কলোনির বুকটা যেন মৃত মুরগির মতোই নিশ্চুপ। গাছের পাতা থেকে 2-1 ফোঁটা হেমন্তের কুয়াশা ঝরে পড়ছে। কাছে পিঠে কোথাও এক নাগাড়ে ডেকে চলেছে নিশাচর পাখিরা। ডিসেম্বর মাস। নিম্নচাপের কারণে কয়েকদিন আগে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় সেদিন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। কিন্তু সন্দীপের চোখে তখনও পর্যন্ত ঘুম আসছে না। সেই রাত 8টা থেকে ক্যানভাসে একটা ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছিল সে, কিন্তু তখনও ঠিকঠাকভাবে ছবিটা ফুটিয়ে তুলতে পারেনি। আসলে সন্দীপ নামে যার কথা বলছি সে একজন উচ্চমানের আঁকিয়ে। তার তৈরি জল রঙের, তেল রঙের কিংবা স্কেচ এতটাই জীবন্ত হয়ে ওঠে যা চোখ ধাঁধিয়ে ওঠার মতো। তবে তার প্রতিভা শক্তি সম্পর্কে তখন কেউ জানত না, কারণ সে শখের বশেই ছবি আঁকত এবং সেই ছবিগুলো একান্তই তার নিজের ব্যক্তিগত, তার নিজের সৃষ্টি এবং সত্তা হয়ে
তার ঘরের যত্রতত্র জমা হয়ে পড়ে থাকত। কোনো আর্ট এক্সিবিশন নয়, কোনো স্ট্যান্ডার্ড ওয়ার্কশপ নয়, কোনো অঙ্কন প্রতিযোগিতাও নয়। সে একান্তই নিজের খেয়াল বশে নিজের মনকে তৃপ্ত করতে আঁকত। সন্দীপ একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে কাজ করত, তাই গ্রামের বাড়ি ছেড়ে এসে তাকে শহরে একটা ফ্ল্যাটে থাকতে হয়। যদিও পড়াশোনার সূত্রে আগে থেকেই তার শহরে থাকার অভ্যাস ছিল। 28-30 বছর বয়সী যুবক সেদিন সারাদিন অফিসের কাজ সামলে সন্ধ্যায় বাড়িতে ফিরে ফ্রিজ থেকে খাবার বের করে একটু গরম করে খেয়ে নিয়ে সেই যে ছবি আঁকতে শুরু করেছে, তখনও তার আঁকা সম্পূর্ণ হয়নি। এমন সময় সন্দীপের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে সন্দীপের হবু স্ত্রী মোনালিসা বলে উঠল, কি করছো? এখনো আঁকছো নাকি? একটু অস্বস্তি আর বিরক্তিকর সুরেই সন্দীপ বলল, হ্যাঁ এখনো আঁকছি, তবে এই তৈলচিত্রটি কমপ্লিট না করা পর্যন্ত আমি ঘুমোচ্ছি না। পাগল হয়েছো নাকি? রাত্রি 2টো বাজতে যায়, সেদিকে হুঁশ আছে? কাল সকালে তো আবার অফিসে যেতে হবে। যাও এখন গিয়ে শুয়ে পড়ো, বাকিটা কালকে আসবে। না মোনা, আজ এটাকে শেষ করতে না পারলে আমি ঘুমোতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না। তুমি বরং ঘুমিয়ে পড়ো, প্রায় শেষের দিকেই হয়ে এসেছে, আর হয়তো আধ ঘন্টা সময় লাগবে। ওটা কমপ্লিট করেই আমি ঘুমিয়ে পড়ব। আচ্ছা, যেটা ভালো মনে হয় সেটাই করো, তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কিন্তু। ঠিক আছে? শুভরাত্রি। হ্যাঁ, গুড নাইট, লাভ ইউ, টাটা। এই বলে সন্দীপ প্রেমিকা মোনালিসার ফোনটা কেটে দেয়। কেটে যায় আরও বেশ কিছুটা সময়। দেখা যায় চিত্রের অসম্পূর্ণতার কারণেই এই শীতের মধ্যেও সন্দীপের কপালে কয়েক ফোঁটা ঘামের নোনা জল বিন্দু ফুটে উঠেছে। খুব ভালো করেই বোঝা যায় এত সময় ধরে চিত্রটি সম্পূর্ণ না করতে পারায় সন্দীপ নিজের প্রতি ভারী অসন্তুষ্ট। তখন চারিদিকে বিরাজ করছে আগের থেকেও বেশি গাঢ় নিস্তব্ধতা। রাত পাখির ডাক ততক্ষণে বন্ধ হয়ে গেছে। রাতের নিজস্ব শ্বাস যেন কেউ গলা টিপে বন্ধ করে দিয়েছে। একটা পিন পতনের মতন নিস্তব্ধতা ভেদ করে ক্যানভাসের পাশে থাকা টেবিল ঘড়িটার টিকটিক শব্দ প্রাণে তখন শিহরণ জাগাচ্ছে। বন্ধ করা কাঁচের জানালাটায় কুয়াশার চাদর একটা সাদা আস্তরণ ফেলেছে। এমন মুহূর্তে সন্দীপ ক্যানভাসের সেই আঁকায় শেষ তুলির টানটা দিচ্ছে। তেল রঙে আঁকা রমণীর মাথা ভর্তি লম্বা লম্বা চুল, পরনে একটা কালো রঙের শাড়ি, সেটাও ব্লাউজবিহীন স্তনের ওপর দিয়ে অর্ধনগ্নভাবে শরীরের ওপর ছড়ানো। আঁচে ফোটানো সরপড়া গরম দুধের মতোই তার গায়ের রং। এছাড়াও ছবিটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রমণীর চোখে মুখে কামনার তৃষ্ণা, এবং হাতে একতোরা রজনীগন্ধা নাসারন্ধ্রের কাছে সুগন্ধি শোঁকার ভঙ্গিতে ধরে আছে। অতঃপর শেষ তুলির টানটা সম্পন্ন করে সন্দীপ বলে উঠল, উফ, শেষমেশে নিজের মনের মতন করে চিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি। দেখি একটা ছবি তুলে নেই, কাল অফিসে গিয়ে কালিকদের দেখাবো, তারপর বলবো, দেখুন দাদা, প্রিন্টিংটা কিনলাম, কেমন হয়েছে বলুন তো। এই বলে সন্দীপ নিজের মোবাইলে পেন্টিংটার একটা ফটো তুলে নিয়ে হাসতে হাসতে বলল, এই ছবিটা দেখার পরে অফিসের সবাই চিত্রশিল্পীকে কুর্নিশ জানিয়ে কতই না বাহবা দেবে, আর আমি প্রকাশ্যে নিজের প্রশংসা শুনে মনে মনে প্রচন্ড হাসব। এই বলতে বলতে সন্দীপ আঁকার ঘর ছেড়ে শোবার ঘরে চলে গেল। বিছানার পাশে টেবিলে রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে বেশ খানিকটা জল গলায় ঢেলে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়েছে সে।
এমন সময় পাশের আঁকার ঘর থেকে একটা চাপা গোঙানির আওয়াজ সন্দীপের কানে ভেসে এলো। প্রথমে সেই আওয়াজটা কানে এলেও তাতে অতটা গুরুত্ব সে দেয়নি, কারণ ততক্ষণে ক্লান্তিতে তার দুই চোখ জুড়ে ঘুম জড়িয়ে এসেছে। কিন্তু ধীরে ধীরে সেই গোঙানি তীব্র করুণ কান্নায় রূপান্তরিত হলে আর চোখ কান বন্ধ করে বিছানায় শুয়ে থাকা যায় না। তাই সন্দীপ মনে মনেই বলল, উফ, কি একটু আগেই তো আমি ওই ঘরে ছিলাম, তখন তো ওখানে কেউ ছিল না, এখন এত রাতে ওই ঘরে আবার কে কাঁদছে? ভারী আশ্চর্য তো। এইসব ভাবতে ভাবতে সন্দীপ শোবার ঘর থেকে বেরিয়ে দেখল পাশের আঁকার ঘর থেকে একটা আলোর আভা দরজাটার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, সঙ্গে সেই কান্নার মেয়েলি সুর। কি ওই ঘর থেকে এ কিসের আলো দেখা যায়? তবে কি আমি আলো না নিভিয়েই শোবার ঘরে চলে এসেছিলাম? না তো, তা তো আমি করিনি। আমার খুব স্পষ্ট মনে আছে আমি আঁকা কমপ্লিট করে লাইট নিভিয়ে চলে এসেছিলাম। কি যে হচ্ছে! যাই হোক, দেখে গিয়ে কিসের আলো জ্বলছে। আদৌ আলো জ্বলছে নাকি অন্য কোনো উঁচু ফ্ল্যাটের আলো জানালা দিয়ে ঘরে এসে পড়েছে? এই বলে সন্দীপ খুব সন্তর্পণে এগিয়ে চলল আঁকার ঘরের দিকে। ইতিমধ্যে কোনো একটা ভয় আর বিস্ময়ের ঠান্ডা স্রোতে তার শরীরের আগা 5 তলা একেবারে কেঁপে উঠল। প্রতিটি পদচারণের সঙ্গে সঙ্গে সে অনুভব করল মেইলি সুরের সেই কান্নার ধ্বনি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আশেপাশে কেউ কোথাও নেই। কলোনির বুকে নেমে এসেছে এক দীর্ঘ নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা এতটাই সূক্ষ্ম যেন তার নিজের পদধ্বনি নিজের বুকে বেজে উঠছে বারংবার, আর সৃষ্টি করছে এক ভয়ের বাতাবরণ। তবুও আলো আধারির এক সহিষ্ণু বাতাবরণের উপর আস্থা রেখে সন্দীপ 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে খট করে আঁকার ঘরের দরজাটা খুলল। তারপর ধীরে ধীরে সে ঘরের মধ্যে প্রবেশ করল। আর তৎক্ষণাৎ সেই কান্নাটা পুরোপুরি থেমে গেল। সে দেখল আঁকার ঘরের ফ্রিজের দরজাটা হাট করে খোলা আছে, আর ফ্রিজের ভেতরে জ্বলতে থাকা সেই ছোট্ট বাল্বের আলো ঘরের মেঝেতে এসে পড়ায় তা বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং একটা বেড়াল হঠাৎ করে ডেকে উঠে দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল। সবটা দেখে সন্দীপ বলল, ও আচ্ছা, এতক্ষণ তাহলে এই বেড়ালটাই ডাকছিল। যদিও রাতে বেড়ালের ডাক মানুষের কান্নার মতোই মনে হয়। আমি তো খামোকাই ভয় পেয়ে গেছিলাম। সবটা দেখে এতক্ষণে সন্দীপের অন্তর্স্থিত বিস্ময়টা খানিকটা কমে যায়। কিছুক্ষণ আগেই তার হৃদযন্ত্রের ওঠানামা যে হারে দ্রুত বেড়েছিল সেটাও খানিক কমতে শুরু করেছে তখন। তাই সব রকম দুশ্চিন্তা আর 7-5 ভাবা বন্ধ করে সে আবার শোবার ঘরে ফিরে আসে এবং ঘরের আলো নিভিয়ে 2 চোখের পাতা বন্ধ করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় হঠাৎ ঘরের মধ্যে একটা মেয়েলি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, তৃষ্ণা, তৃষ্ণা, আমি তৃষ্ণা, নিশি তৃষ্ণা, এসো এসো, আমাকে ছুঁয়ে দেখো, দেখো দেখো, আমি
আছে। কানামাছি ও দেখতে পেলে আমায় ছো। তৎক্ষণাৎ ভয়ে বিস্ময়ে সন্দীপ বিছানায় উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করেছে। কে কে কথা বলল? কিন্তু কিছুক্ষণের জন্য সেই মেয়েলির ডাক, সেই লুকোচুরি খেলা যেন বন্ধ হয়ে গেল। সন্দীপ হাঁপাতে হাঁপাতে ভয় জড়ানো সুরে বলল, কে এখানে? এত রাতে কে আমার সাথে কানামাছি খেলছে? কে? সন্দীপের প্রশ্নের কোনো প্রত্যুত্তর শোনা গেল না। তাই সে এত রাত জাগায় সবটা নিজের মতিভ্রম মনে করে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার চোখে ঘুম আসে না। কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় সেই ব্যক্তির উপস্থিতি অনুভব করল সে। তার মনে হলো তার খাটের নিচেই যেন সে ঘাপটি মেরে আছে। আবার মাঝে মধ্যে খুব চাপা শব্দে হেসে উঠছে কোনো এক রমণী। অতঃপর ভয়ে বিস্ময়ে আর বারবার ঘুমের ব্যাঘাত ঘটায় প্রবল রাগে সন্দীপ বিছানা ছেড়ে উঠে পড়ে এবং ঘরের লাইট অন করতে গিয়ে সে দেখে তখন লোডশেডিং। ঘরের বাল্ব জ্বলছে না। এমন সময় সেই সুরটা আবার সারা ঘরময় প্রতিধ্বনিত হতে শুরু করেছে। কানামাছি ভো যাকে ভাবি তাকে ছো। কি মজা, আমাকে ছুতে পারে না। এই তো আমি এখানে। কানামাছি ভো যাকে ভাবি। সঙ্গে সঙ্গে একটা সুপ্ত ভয়ে সন্দীপের সারা শরীরটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনের টর্চটা অন করে নিচু হয়ে খাটের তলাটা সে একবার দেখল, কিন্তু না, কেউ কোথাও নেই। আলমারির পাশে, দরজার পাশে, পর্দার আড়ালে, টেবিলের তলায় সব জায়গায় আলো ফেলে দেখা সত্ত্বেও সন্দীপ কোথাও কাউকে দেখতে পেল না। রেগে গর্জে উঠে সে বলল, কে 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 আছিস? যদি থেকেই থাকিস তবে দেখা দে। অন্ধকারে লুকিয়ে থেকে ভয় দেখিয়ে লাভ কি? আর সাহস থাকে তো আমার সামনে আয়। কিন্তু প্রথমবারের মতন এবারেও সন্দীপ তার কথার কোনো প্রত্যুত্তর পেল না। ফলত সবটা ঘটনা নিজের অনিদ্রা দোষের পার্শ্ব প্রতিক্রিয়া ভেবে টেবিলের ওপর রাখা কৌটো থেকে একটা ঘুমের ওষুধ বের করে সেটা খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। তখন শীতকালীন রাতের অন্তিম পর্যায়ে কলোনির আকাশের চাঁদ হামাগুড়ি দিয়ে অনেকটা এগিয়ে গেছে পশ্চিমের দিকে। পাশের বড় বড় ফ্ল্যাটের কার্নিশ বেয়ে পড়া কুয়াশায় চাঁদের ম্রিয়মান আলো পতিত হয়ে সৃষ্টি করেছে এক দারুণ রকম মায়াময় চিত্রকল্প। যেন চাঁদের বাড়ি থেকে রূপোর জ্যোৎস্না ঝরে পড়ছে। এদিকে ঘুমের ওষুধ খেয়ে বিছানায় আচ্ছন্ন হয়ে পড়েছে সন্দীপ। যেন এতক্ষণ পরে তার সাথেই আফিমের নেশায় ঘুমিয়ে গেছে রাত্রি দেবতা। তাই সমগ্র চরাচরে যেন আর কোনো প্রাণের স্পন্দন নেই, নেই কোনো শব্দ, কোনো কোলাহল। যেন এখানে কোনো শোক সভা চলছে। নিস্তব্ধ, চারিদিক পুরোপুরি নিস্তব্ধ। তবুও টেবিলের ওপর রাখা ঘড়িটির বয়ে চলা সেই টিক টিক শব্দ জানান দেয়, না, কিচ্ছু শেষ হয়ে যায়নি। সবটাই আছে
রাতের অন্ধকারের আড়ালে। সময় বদলে সকাল হলেই সমস্ত ভয়, সবটা কালিমা সব ঘুঁচে যাবে। কিন্তু যাগ্গে থাক সেসব কথা। আসলে সব কেন, কিন্তু এসবের তো আর উত্তর পাওয়া যায় না। শীতকালে কম্বলের নিচে পাশ বালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকলে সে ঘুম সাক্ষাৎ স্বর্গ। আর স্বর্গ সুখ ও চরম সুখানুভূতির জাল ছিঁড়ে কারোরই সহজে ঘুম ভাঙতে চায় না। বিছানায় স্থান পরিবর্তনের কারণে হঠাৎ স্যাঁতস্যাঁতে একটা স্পর্শে ঘুমটা পাতলা হয়ে এলেও খানিক পরে ঘুম এসে আবার আষ্টে পৃষ্ঠে চোখের পাতা আর শরীরটাকে জড়িয়ে ধরে। যদি না এই অবস্থায় কেউ সেই ঘুমন্ত ব্যক্তিকে প্রচুর উৎপীড়ন কিংবা উত্তেজিত করতে থাকে। বেশ কিছুক্ষণ আগে থেকেই সন্দীপের সাথে ঠিক এমনটাই হচ্ছিল। কিছুক্ষণ আগে থেকেই একটা অস্বস্তি কাজ করছিল তার শরীরে। অবাঞ্ছিত কোনো এক স্পর্শে অনবরত তার ঘুমের ব্যাঘাত ঘটছিল। নিদ্রাচ্ছন্ন অবস্থাতেও সে বারবার সেই অবাঞ্ছিত স্পর্শটাকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে জড়িয়ে ধরেছিল গায়ে দেওয়া কম্বলের নিচে তার একমাত্র সঙ্গী, তার পাশ বালিশটিকে। বেশ কয়েকবার এমন হওয়ার পর ঘুমের ওষুধ খাওয়া সত্ত্বেও সন্দীপের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। এবং ঘুমটা ভাঙার পর বেশ আশ্চর্য হয়েই সে আবিষ্কার করল দুটো হাত। সে যেন কম্বলের নিচে আর একা নেই, আরো একজন তার শরীর স্পর্শ করে আছে। সন্দীপ পরিষ্কার অনুভব করল তার পরনের গোল গলা গেঞ্জির ভেতর লোমশ শরীরটা জুড়ে কিলবিল করছে সেই এক জোড়া নমনীয় হাত। যাযাবর পথিকের মতন সেই হাত দুটো বিচরণ করে চলেছে তার শরীরের যত্রতত্র। গাঢ় ঘুম অসময়ে ভাঙলে কয়েক মুহূর্তের জন্য কি যেন একটা ঘোরের মধ্যে থাকে সবাই। সেই ঘোরকে ছিন্ন করে বাস্তবে ফিরে আসতে একটু সময় লাগে। তার উপর ঘুমের ওষুধ পেটে পড়েছে। বেশ কিছুক্ষণ আগে সন্দীপের ঘুম ভেঙেছে। এখন সে এই অবস্থাতেই বিছানায় শুয়ে আছে, আর ৭-৫ না ভেবে চোখ বন্ধ করে অনুভব করছে কম্বলের তলায় সেই উষ্ণ আদর। হঠাৎ করেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণে নমনীয় হাত দুটোর সঙ্গে সঙ্গে একজোড়া নরম ঠোঁটেরও স্পর্শ পাচ্ছিল সে। ধীরে ধীরে ঠোঁট দুটো উঠে আসছিল তার বুকের অবিন্যস্ত লোমের উপর দিয়ে। তারপর গলা বেয়ে সেই স্পর্শ মিলিত হল তার ঠোঁট দ্বয়ের সাথে। একটা সময় পর অজান্তেই সন্দীপের মুখ দিয়ে বেরিয়ে এলো যৌন তৃপ্তির সেই চরম আওয়াজ। তখন অদৃশ্য সেই ঠোঁট দুটো আরো উৎসাহী হয়ে পড়ল। শরীরের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বত্র চষে বেড়ালো। কামনার রসে সিক্ত হয়ে গেল সন্দীপের সারা শরীর। অন্ধকারে মিশে থাকা সেই দ্বিতীয় ব্যক্তি জিভ দিয়ে সেই সবটা রস শুষে নিতে লাগলো অশ্লেষী। কি মাদকতাময় একটা মুহূর্ত! শারীরিক তৃপ্ততার এই সাগরে ভাসতে ভাসতে হঠাৎ সন্দীপ চোখ খুলল। আর তখনই হঠাৎ করে তার ঘুমের চটকাটা কেটে গেল এবং তৎক্ষণাৎ রাত্রি বাতির নীল আলোয় সে যা দেখল তা দেখার সঙ্গে সঙ্গে হৃদযন্ত্র বিকল হয়ে সন্দীপের মৃত্যু হবার জোগাড়। সে দেখল তার বিছানায় তার শরীরের ওপর নগ্ন অবস্থায় শুয়ে আছে তৃষ্ণা। হ্যাঁ, তৃষ্ণা।
একটু আগেই সন্দীপ ক্যানভাসে যে নারী চিত্র অঙ্কন করেছিল এবং যার নাম দিয়েছিল তৃষ্ণা, এই যে সেই তৃষ্ণা, সাক্ষাৎ তৈলচিত্রের সেই রমণী যেন ছবি থেকে কোনো এক জাদু বলে বাস্তবে চলে এসেছে। শুনছেন চাঁপাইডাঙ্গার চায়ের আসর। আমাদের পরিবেশনার এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। সন্দীপের আঁকা সেই তৈলচিত্রের মতোই পূর্ণিমার গোল থালার মতন আকর্ষণীয় এই আঁধার মানবীর স্তন্দয়, সমুদ্র সোপানে ভাঁজ পড়া বালিয়ারির মতো হালকা মেদের বিচ্ছুরণযুক্ত এই রমণীর পেট এবং আপেলের মোটার কাছে গর্ত হওয়া মুখটার মতোই নেশা ধরা উন্মুক্ত নাভি, পরনে অর্ধনগ্ন অবস্থায় এলোমেলো হয়ে থাকা সেই কালো শাড়ি। এ যেন মনে হয় গৌরবর্ণের সেই নারী মূর্তির শরীরে অন্ধকারের মায়া মেশানো আছে। তাকে দেখে যেন চোখ ফেরানো যায় না। সঙ্গে সঙ্গে সন্দীপের মনে পড়ে গেল কলেজ জীবনের বান্ধবী তৃষ্ণার কথা, যাকে সে মনে প্রাণে ভালোবাসত, কিন্তু তৃষ্ণা কখনোই সন্দীপের ভালোবাসা বোঝেনি। তাই সেখানেই শেষ হয়েছিল সন্দীপের প্রথম জীবনের প্রেম। কিন্তু আজও সন্দীপের প্রতিটা মানবী চিত্রে তৃষ্ণার অবয়ব ফুটে উঠেছে। তার শরীরের প্রতিটা ভাঁজ পুঙ্খানুপুঙ্খ তুলির টানে জীবন্ত করে তোলে সন্দীপ। সেদিনও সে এঁকেছিল তার প্রথম প্রেম, তার নায়িকা তৃষ্ণার ছবি। কিন্তু এত গভীর রাতে তৃষ্ণা কিভাবে তার ঘরে, তার বিছানায়? সে তো আজ অন্য কারোর স্ত্রী। তবে কি করে এলো সে এত রাতে? এইসব চিন্তায়, এইসব ভাবনায় ভারী হয়ে এলো সন্দীপের মস্তিষ্ক। আর তৃষ্ণা বলে উঠল, এই তো সন্দীপ, আমি এসেছি। আমাকে পেতে চেয়েছিলিস না? নে, এবার আমাকে ভোগ কর। সন্দীপ এতক্ষণে উঠে বসবার চেষ্টা করল, কিন্তু পারল না। তৃষ্ণার ভেজা ঠোঁট আর দুটো হাত তখন সন্দীপের শরীরের নিয়ন্ত্রণ পুরোপুরি দখল করে নিয়েছে। তারপর সন্দীপের শরীরের সাথে একত্রিত করে দিয়েছে পূর্ণিমার গোলাকার থালার মতন আকর্ষণীয় আঁধার মিশ্রিত নিজের স্তন্দয়, এবং তার সঙ্গে তার শরীরে ভাঁজ পড়া বালিয়ারির মতন হালকা মেদের বিচ্ছুরণযুক্ত পেট। এত কিছুর ফলে প্রচণ্ড একটা ভয় আর কালো ভাবনা সন্দীপের মস্তিষ্কে পুঞ্জীভূত হতে শুরু করল, এবং সঙ্গে সঙ্গে সেই মাদকতাময় সুখের মুহূর্ত অনুভব করতে করতে সে খেয়াল করল তার যৌনাঙ্গের ধৃষ্টতা এখন আর শৈথিল্যময় নেই। এতক্ষণে পুরুষালী একটা সুঠামতা বর্তমান তার শরীরে। কামনার চাহিদা বশত ধীরে ধীরে সজাগ হয়ে গেল সন্দীপের পৌরসত্বের চেতনাদণ্ড, এবং তৈলচিত্রের সেই নারীর সাথে সন্দীপের অযাচিত মিলন ঘটল সেই ঘটনাস্থলে। সকালে ঘুম থেকে উঠে গত রাতের ঘটে যাওয়া ঘটনাটা সন্দীপের কাছে নিছক স্বপ্ন কিংবা মনের ভুল বলে মনে হলো। তারপর ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল সে।
এক সময় কলকাতার রাস্তার যানজট পেরিয়ে অফিসে পৌঁছয় সে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং সন্দীপ। কি তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? রাতে কি ঠিকঠাক ঘুম হয়নি? না না, তা নয়, ঘুম হয়েছে তো, কি জানি কেন আজকাল শরীরটা একটু খারাপ যাচ্ছে। এই বলে নিজের কম্পিউটার টেবিলে বসে নিজের কাজকর্ম সামলাতে সামলাতে কেমন একটা চিন্তিত হয়ে মাথা হেঁট করে নিশ্চুপ হয়ে বসে রইল সন্দীপ। তাকে এমন চুপচাপ থাকতে দেখে পাশের টেবিলের কলিগ বলল, কি হে সন্দীপ বাবু, এমন অন্যমনস্ক, চিন্তিত লাগছে কেন? ভদ্রলোক এতক্ষণ চশমা চোখে দিয়ে একটা খবরের কাগজে পাতা উল্টাতে উল্টাতে কথাগুলো বলছিল। সন্দীপ মাথা উঁচু করে বলল, তেমন কিছু হয়নি, আসলে শরীরটা একটু খারাপ। কথাটা শেষ হতে না হতেই সন্দীপের চোখ পড়ে যায় অপর প্রান্তে বসে থাকা লোকটার হাতে ধরা সংবাদপত্রের দিকে। তৎক্ষণাৎ সন্দীপ হাত বাড়িয়ে সেই সংবাদপত্রটি ধরে বলল, দেখি 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 দেখি, কি 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 খবর চেপেছে দেখি। খবরের কাগজটি হাতে নিয়ে সন্দীপ দেখল, বিখ্যাত শিল্পপতি চয়ন শর্মার স্ত্রী তৃষ্ণা শর্মা গতকাল রাতে আগুনে পুড়ে মারা গেছে। খবরটা দেখা মাত্রই সন্দীপের দু চোখের কোণে জল জমা হল। সেই তৃষ্ণা, কলকাতা শহরের মেয়ে তৃষ্ণা, কলেজে পড়াকালীন সন্দীপ যাকে ভালোবেসেছিল, কিন্তু গ্রামের ছেলে হওয়ায় তৃষ্ণা সন্দীপকে পাত্তা না দিয়ে বাবার পছন্দের শিল্পপতির ছেলে চয়ন শর্মার সাথে গাঁট ছড়া বেঁধেছে। কিন্তু গত রাতে সন্দীপ তাকে ক্যানভাসে শুধুমাত্র এঁকেছে, তার জন্যই কি তৃষ্ণা এমন পুড়ে মরল? এইসব চিন্তা এসে সন্দীপের মাথায় ভিড় করতে শুরু করেছে। তখন এতক্ষণে সেই কলিগ বলে উঠল, কি হয়েছে সন্দীপ বাবু, হঠাৎ করে এমন উত্তেজিত হয়ে পড়লেন কেন? আগে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, দেখি স্যারকে বলে যদি ছুটি পাওয়া যায় তো বাড়ি চলে যাব। এই বলে বসের কাছে গিয়ে নিজের অসুস্থতার কথা বলে এবং ছুটি করে সন্দীপ বাড়ি ফিরে আসে। তার বাড়িতে ফিরতে ফিরতে কলোনির বুকে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকটা অন্ধকারে ঢেকে গেছে। ফেরার পথে সে হোটেল থেকে 1 প্লেট চিকেন আর গোটা 5 রুটি নিয়ে ফেরে। রুমের তালা খুলতে খুলতে আনমনে সন্দীপ বলে, এই যে কি যে হচ্ছে কিছুতে কিছু মাথায় ঢুকছে না, হে ভগবান, উফ, আর ভালো লাগছে না। অতঃপর দরজাটা খুলে অন্ধকার ঘরের মধ্যে ঢুকে সন্দীপের সারা শরীরটা আবার শিরশির করে ওঠে। তার মনে হয় যেন ঘরের মধ্যে কেউ আছে। কানামাছি ভোভু, যাকে ভাবি তাকে সন্দীপ সঙ্গে সঙ্গে লাইটটা অন করে ঘরের মধ্যে আলো ভরে নেয়। তারপর পাশে আঁকার ঘরে গিয়ে গত রাতে আঁকা সেই ছবিটার দিকে চেয়ে দেখে। আবারও ভয়ে সন্দীপের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। গত রাতে আঁকা সেই মানবীর ছবিটার চারিদিকে সন্দীপ আগুন এঁকেছিল। আসলে সে দেখতে চেয়েছিল কাঠের জ্বলন্ত আগুনের চেয়ে তৃষ্ণার রূপের আগুন কি বেশি তীক্ষ্ণ। তাই সন্দীপ এঁকেছিল আগুনের লেলিহান শিখায় রজনীগন্ধা হাতে অর্ধনগ্ন অবস্থায় বসে আছে তার প্রথম ভালোবাসা তৃষ্ণা। কিন্তু এখন সে দেখছে ছবির যে যে স্থানে আগুন আঁকা ছিল সেই সব স্থান একেবারে পুড়ে গেছে এবং সেই আগুনে ঝলসে গেছে
তৃষ্ণার তৈলচিত্র। এসব দেখে সন্দীপ চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমার আঁকা ছবি কিভাবে সত্যি হতে পারে? তৃষ্ণা কিভাবে পুড়ে মরতে পারে? আমার সাথে কি হচ্ছে? আমার সাথে কি হচ্ছে? ঈশ্বর, আমি কি এবার পাগল হয়ে যাব? কি হচ্ছে এগুলো? না না না, দেখতে হবে, দেখতে হবে। এক মিনিট দেখতে হবে। হ্যাঁ, কোথায় 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 আমার বাকি ছবিগুলো? কোথায় বাকি ছবিগুলো? কোথায়? হঠাৎ সন্দীপের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে তার ক্যানভাসে আঁকা পুরনো কিছু তৈলচিত্র বের করে একবার ভালো করে দেখল। তার মধ্যে রয়েছে কলকাতার রাস্তায় ঘটে যাওয়া দুটো হলুদ ট্যাক্সির অ্যাক্সিডেন্ট, রেলে কেটে মরা এক বৃদ্ধ, কলোনির বুকে ভেঙে পড়া চায়ের দোকান। এগুলো এগুলো কি করে সম্ভব? আমি তো আগে কখনো খেয়াল করে দেখিনি। আমি যে এই ট্যাক্সি অ্যাক্সিডেন্টের ছবিটা এঁকেছিলাম, এই যে ডেট দেওয়া 22/3/2022, ঠিক তার দুদিন পরে কলকাতায় সেই একই স্থানে এমন অ্যাক্সিডেন্ট ঘটেছিল। আর এই যে রেলে কেটে মরা বৃদ্ধ এঁকেছিলাম 4 মাস আগে। আমি তো ভাবিনি, কিন্তু 4 মাস আগে ঠিক এরকম ভাবেই তো আমাদের গ্রামের বৃদ্ধ ভোলা জ্যাঠার মৃত্যু ঘটেছে। কিন্তু কিভাবে হচ্ছে এইসব ঘটনা? কিভাবে হচ্ছে? তবে কি এই ক্যানভাসে কিছু আছে? আমি যা কিছু এই ক্যানভাসে আঁকি তাই সত্যি হয়ে যায়। দেখি। এসব কথা ভাবতে ভাবতে আর পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে আরো একটা ছবি সন্দীপের চোখে পড়ে যায়, যেখানে সে এঁকেছিল নিজের মৃত্যুর তৈলচিত্র। ছবিটা দেখে ভয়ে আঁতকে ওঠে সন্দীপ আর বলে, এই ছবি তো প্রায় বছরখানেক আগে এক নৈরার সময় রাতে আমি এঁকেছিলাম। তবে এই আঁকা সত্যি হয়নি কেন? কেন আমার মৃত্যু ঘটেনি? এসব কথা বলতে বলতে সন্দীপের মনে পড়ে গেল ছোটবেলাকার কথা। তখন সে ক্লাস 5-6-এ পড়ে। গ্রামের বাড়িতে থাকাকালীন একদিন সে তার ঠাকুরদার সাথে বিষ্ণুপুর মকর সংক্রান্তির মেলায় গিয়ে পুরনো মার্কেট থেকে এই ক্যানভাসটা কিনেছিল। দাদু, ওইটা কত কি সুন্দর, দাও না, আমাকে কিনে দাও না। আচ্ছা দাদু ভাই, তুই ওটা নিবি? দাঁড়া, তোকে ওটাই কিনে দিচ্ছি। ও ভাই, ওটা কত দাম গো? কাকা, এই ক্যানভাসটা নিও না, এই ক্যানভাসে অনেক সমস্যা আছে। একজন কিনে নিয়ে গেছিল, আবার ফেরত দিয়ে গেছে। না দাদু, আমি ওইটাই নেব। আচ্ছা দাদু ভাই, ওটাই দেবো তোকে, দাঁড়া। দাও না ভাই, ওটাই দাও। সমস্যা থাকবে, তাছাড়া পুরনো মার্কেট থেকে জিনিস কিনছি, একটু সমস্যা তো থাকবেই। সেই যে কিনে এনেছিল, তারপর থেকে এত বড় ক্যানভাসে সেই ছোটবেলায় সে কোনো কিছুর ছবি আঁকেনি। তবে বিগত 3-4 বছরের 30-40টা তৈলচিত্র সন্দীপ এঁকেছে। তার মধ্যে সবকটা আঁকাই প্রায় সত্যি হয়েছে। ক্যানভাসে আঁকা মুহূর্তগুলো কিভাবে বাস্তবে বাস্তবায়ন হচ্ছে, এমনটা কিভাবে সম্ভব? কথাগুলো ভেবে ভেবে সন্দীপের সারা শরীরটা একেবারে ঝিমিয়ে এলো। পরদিন সন্দীপ অফিসে যায়, আর মোনালিসাও একটা কোম্পানিতে কাজ করে। তাই দিনের বেলায় দুজনের তেমন কথাবার্তা হয় না। যত কথা সব রাতে হয়, আর সপ্তাহে একদিন ওই রবিবার দুজনে একসাথে সময় কাটায়। বাইরে ঘুরতে যায়, তারপর রেস্টুরেন্টে খেতে যায়। মোনালিসা শহরের মেয়ে, তার জন্ম শহরে, বেড়ে ওঠাও শহরে। তবুও সে সন্দীপকে প্রচুর ভালোবাসে।
প্রত্যেক মুহূর্তে খোঁজ খবর নেয়। সন্দীপের ভালো মন্দ সবটার দায়িত্ব মোনালিসার কাঁধে। যতই হোক হবু স্ত্রী বলে কথা, তাই এমন হওয়াটাই স্বাভাবিক। এমন সময় সন্দীপের ফোনে মোনালিসার কল এলো। প্রথম দুবার ফোনটা রিং হয়ে কেটে গেল। তৃতীয়বার ফোনটা ধরে সন্দীপ ধরা গলায় বলল, বলো মোনা, কি হয়েছে? কি গো, কখন ফিরলে অফিস থেকে? সন্ধেবেলায়। তবে এতক্ষণ কি করছিলে? ফোন করনি, কিছু জানাওনি। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? আমি 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 ভালো নেই গো। আমার সাথে কি সব অলৌকিক ঘটনা ঘটে চলেছে। আমি আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে তোমার সাথে? কি গো? হ্যালো? হ্যাঁ, তুমি চুপ করে আছো কেন? বলো। সন্দীপ মোনালিসাকে এক এক করে সমস্ত ঘটনাটা বলে। আমি এক্ষুনি তোমার রুমে আসছি, তুমি চিন্তা করো না। আমি 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 এক্ষুনি আসছি। হ্যাঁ। ফোনটা কেটে যেতেই লোডশেডিং হয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। ঘরের মধ্যে থেকে একটা কেমন যেন আষ্টে গন্ধ সন্দীপের নাকে আসছে। তার সঙ্গে কিছু একটা চেবানোর আওয়াজ। ঘরের কোণে বসে যেন কেউ কিছু খাচ্ছে। হঠাৎ চিকেন কষার গন্ধে ঘরটা মো মো করে উঠল। তবে কি সন্দীপ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে যে চিকেন কষাটা এনেছিল সেটাই কেউ খাচ্ছে? কিন্তু কে খাবে? এ ঘরে যে সন্দীপ ছাড়া আর কেউ নেই। ঠিক তখনই সেই মেয়েলি সুরটা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ল। কানামাছি ভো ভো, আমায় পেলে আমায় ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকেই ছো। অন্ধকার ঘরের মধ্যে একটা একটা করে জিনিসপত্র এদিক ওদিক করে কে যেন ছুঁড়ে ফেলছে। সন্দীপকে পাগল করে দিচ্ছে ভয়ানক এক আবহে। তবুও সমস্ত শক্তি সাহস একত্রিত করে সন্দীপ চেঁচিয়ে বলে উঠল, তৃষ্ণা, তুই এখানে কেন এসেছিস? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তোকে স্বেচ্ছায় অন্য কারোর হাতে দিয়েছিলাম। এমনকি তুই অন্য কারোর হয়েও ছিলিস। তবে এইভাবে আমার কাছে ফিরে আসার কারণ কি? সঙ্গে সঙ্গে সারা ঘর পুরো নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে সন্দীপকে ধাক্কা দিয়ে তার বিছানার ওপর ফেলে দিল। তারপর সেই তৈলচিত্রে আঁকা আধ পোড়া তৃষ্ণা সন্দীপের বুকের ওপর বসে বীভৎসভাবে চিৎকার করে বলতে লাগলো, আমাকে কেন মারলি তুই? আমি তো বেশ সুখেই ছিলাম। আমার মতো করে। কেন কেন তুই তোর ক্যানভাসে আমাকে আঁকলি? তোর ওই পাপিষ্ঠ ক্যানভাসে আঁকার জন্যই আমার মৃত্যু ঘটেছে। তোর ওই ক্যানভাসের সাথে এক বিদঘুটে অপশক্তি জড়িত আছে। তুই ওখানে যা কিছু খারাপ মুহূর্ত আঁকবি তা সবটাই সত্যি হবে। আমি তোকে ছাড়বো না আমি তোকে। আমাকে ছেড়ে দে তৃষ্ণা, আমাকে ছেড়ে দে। আমি কিছু জেনে বুঝে করিনি। আমি যদি জানতাম আমার অভিশপ্ত ক্যানভাসের জন্য তোর মৃত্যু হবে, তাহলে কোনোদিনই ওই ক্যানভাসে তোর ছবি আমি আঁকতাম না। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। হঠাৎ বিদ্যুৎ চলে আসে। ঘরের লাইটটা জ্বলে উঠে আলোকিত করে তোলে সমগ্র ঘরখানা। সঙ্গে সঙ্গে সন্দীপ দেখল ঘরের মধ্যে কেউ নেই।
পুরো ঘরটাই ফাঁকা। তবে রেস্টুরেন্ট থেকে কিনে আনা সেই চিকেন কষাটা টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এসব দেখে সন্দীপের মস্তিষ্ক কেমন যেন পাক খেয়ে গেল। সে কি করবে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে নিজের কাছে প্রশ্ন করল, আমি একটা সময় যাকে ভালোবাসতাম তার মৃত্যু ঘটলো আমার জন্য। তবে আমি বেঁচে থেকে কি করব? এই পাপী জীবন নিয়ে আমি বেঁচে থেকে কি করব? না, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইসব বলতে বলতে টেবিলের ওপর রাখা ঘুমের ওষুধের কৌটো থেকে একসাথে 10-12টা ঘুমের ওষুধ খেয়ে সন্দীপ চির ঘুমে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মোনালিসা এসে দেখল সন্দীপ ঘুমিয়ে আছে এবং শত চিৎকার করার পরেও তার ঘুম কিছুতেই ভাঙছে না। সন্দীপ, এই সন্দীপ, এই সন্দীপ, তোমার কি হয়েছে? এই তোমার কি হয়েছে? তুমি চোখ খুলছো না কেন? দেখো, আমি তোমার মোনালিসা, দেখো। সন্দীপ, তুমি চোখ খুলছো না কেন? চোখ খোলো, তোমাকে কতবার ডাকছি, তুমি চোখ খুলছো না কেন? তুমি চোখ খুলছো না কেন? দেখো না, আমি তোমার মোনালিসা, দেখো। তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? সন্দীপ, সন্দীপ, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, সন্দীপ। আর এখানেই শেষ হচ্ছে সেই হতভাগা ছেলেটির জীবন কাহিনী। চায়ের আড্ডায় তখন থমথম করছে একটা নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতাটা কাটিয়ে এবারে স্বয়ং চায়ের দোকানের মালিক নরহরিদা বলল, তা মশাই, আপনার সঙ্গে ওই সন্দীপ নামের ছেলেটির সম্পর্ক কি ছিল? খুব কাছের বন্ধু কি যে তার ব্যাপারে আপনি এত কিছু জানেন? সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক শুনলেন চাপাইডাঙ্গার চায়ের আসর। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আবার আসছি নতুন কোনো রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।